জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের 5টা টি-20 ম্যাচ শেষ হয়েছে। আপনার 5টা জয়ের যদি আপনি কম্পেয়ার করেন 5টা জয় নিয়ে, সেখানে হয়তো বা আমার মতের সাথে আপনাদেরও মত অনেকটা মিলে যেতে পারে। আমি 5টা জয়ের মধ্যে আজকে পঞ্চম টি-20 ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশকে 8 উইকেটে পরাজিত করে। এই জয়টাই আমার কাছে সবচেয়ে বেশি আমি আমার দিক থেকে দৃষ্টিকোণ থেকে আমি এগিয়ে রাখব। এবং জিম্বাবুয়ের এই জয়টা দিয়ে জিম্বাবু আবার বাংলাদেশের ব্যাটসম্যানদের এবং বাংলাদেশের খেলোয়াড়দেরকে দেখিয়ে দিয়ে গেলেন বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে যে টেকনিক্যালি সমস্যা এবং কৌশলগত যে সমস্যা, প্ল্যানিংয়ের যে ঘাটতিটা, সেটা তারা আবার সেই জায়গাগুলো বুঝিয়ে দিয়ে গেলেন। আপনারা আজকের এই ভিডিওটা আমরা সেই জায়গাগুলো নিয়ে স্পেসিফিকভাবে সেই টার্মগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আলোচনা শুরুর আগে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আধুনিক টি-20তে এসে 160, 170, 150 করে যে কোনো দলকে ডিফেন্ড করা অনেকটা কঠিন, সেটা জিম্বাবুয়ে আবার প্রমাণ করলো এবং 8 উইকেটে জয়লাভের মধ্য দিয়ে। সেখানে সিকান্দার রাজা এবং ব্রেন বেনেট যেভাবে শুরুটা করলো, যেভাবে তারা প্ল্যানিং বাই প্ল্যানিং, বল বাই বল যেভাবে তাদের প্ল্যানিংটাকে কাজে লাগাচ্ছিল, সেখানে ব্রেন বেনেট যেভাবে অ্যাটাকিং ক্রিকেটটা শুরু করেছিল, সেই সময় প্রথম উইকেট যাওয়ার পরেই সেখানে সিকান্দার রাজা যেখানে শুরুটা ছিল অনেক স্লো, তারপরে তার স্ট্রাইক রেটটা অনেক বাড়িয়ে দিলেন এবং সেখানে তিনি উইকেট হারানোর যে প্রবণতা না থাকায় এবং সেখানে তিনি ব্রেন বেনেটকে সাপোর্ট দিলেন এবং তারা একটা লম্বা পার্টনারশিপ গড়লেন। এবং সেই দিক থেকে এক কথায় বলা চলে তারা সাকিব আল হাসানকে যেভাবে সমীহ করে খেললেন এবং তাদের প্ল্যানিং ছিল সাকিব আল হাসানকে তারা সমীহ করে খেলে বাকি বলারদের উপর চড়াও হওয়া, বাকি বলারদেরকে উপর অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলা এবং বাকি বলারদেরকে যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলা, সেটাই তারা ওই জায়গাটাতে প্ল্যান বাই প্ল্যান তারা এগিয়ে গেলেন এবং সেখানে তারা পুরো দমে সাকসেসফুল হলেন। এবং সিকান্দার রাজা একসময় স্লো শুরু করে রানের গতিটাকে এভাবে বাড়ালেন, 46 বলে 72 রানে একটা ইনিংস খেললেন এবং ফিনিশিং টাচটা কিন্তু সেখানে তিনি দিয়ে গেলেন। এবং ব্রেন বেনেট মাঝখানে একটা সময় তিনি অনেকটা স্লো খেলতে শুরু করলেন এবং সাকিব আল হাসানকে ওই সময় তিনি ট্যাকেল দিলেন। তো সেই জায়গায় ব্রেন বেনেটও অসাধারণ একটা ইনিংস খেললেন এবং সেই জায়গায় 49 বলে 71 রানের ইনিংসে তিনি একটা খেললেন। তো সেখানে ব্রেন বেনেট সাকসেস হলেন এবং জিম্বাবুয়ে শেষমেশ 158 রান করতে সক্ষম হলো 2 উইকেটের বিনিময়ে এবং সেখানে জিম্বাবুয়ে 8 উইকেটে জয়লাভ করলো। কিন্তু বাংলাদেশের পুরো 5টা ম্যাচেই যেভাবে ব্যাটিং ব্যর্থতা, টপ অর্ডার না হয় মিডিল অর্ডার না হলে টপ অর্ডার, এরকম একটা ওলটপালট সিচুয়েশন, সেখানে বাংলাদেশের প্রস্তুতি কতটা হলো সেটাও কিন্তু প্রশ্নের জায়গায় তৈরি করে। এবং এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ 150 থেকে 60 করার এই অ্যাবিলিটির মধ্যে বিশ্বকাপে কতটুকু ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। এবং আধুনিক ক্রিকেটে এই রানটা যে কোনো দলের বিপক্ষে ডিফেন্ড করা অনেকটা কঠিন। তো টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ প্রথম পর্বে 4টি ম্যাচ খেলবে, সেখানে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপালের সাথে। তো সেখানে শক্তিমত্তার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কাকে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রাখতে হবে। সেই জায়গায় বাংলাদেশকে যদি সুপার 8-এ উঠতে হয়, অবশ্যই শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে ম্যাচ জিততে হবে এবং শেষমেশ নেদারল্যান্ড এবং নেপালের সাথেও ম্যাচ দুটো অবশ্যই জিততে হবে। তো সেই জায়গায় যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের যেখানে রান করার টি-20 ফরম্যাটে সামর্থ্য 150 থেকে 160-এর মধ্যে, সেই রানটাকে ডিফেন্ড করা যে কোনো দলের বিপক্ষে, সেটা নেপাল হোক বা নেদারল্যান্ড হোক, সেই রানটাকে ডিফেন্ড করা কিন্তু অনেক কঠিন। এবং সেটা আবার প্রমাণিত হলো জিম্বাবুয়ের মতো দল যারা উগান্ডার সাথে পরাজিত হয় এবং যারা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, সেই দলটা কিন্তু বাংলাদেশের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে 160 রান, 150 রান 2024 সালে টি-20 ফরম্যাটে যে কোনো দল, যে কোনো সময়, যে কোনো সিচুয়েশনে, যে কোনো ফিল্ডে এবং যে কোনো উইকেটে, এটা যে কেউ, একটা ব্যাটসম্যান যদি সেই জায়গায় তার খেলাটা দেখায়, একটা ব্যাটসম্যান যদি সেই জায়গায় পারফেক্টলি তার রেসপন্সিবিলিটিটা ঠিকমতো পালন করে, তো এর রান সহজেই চেস করা সম্ভব। তো সেই জায়গায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত যখন প্রেস ব্রিফিংয়ে তার সামর্থ্যের কথা তুলে 150 রান, 160 রান যে কোনো দলের বিপক্ষে ডিফেন্ড করা সম্ভব, সেটা সত্যি অনেক বেশি হাস্যকর। তো আমরা যদি স্পেসিফিকভাবে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের 2টি আউট নিয়ে কথা বলি এবং সেখানে যদি আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি,
মুজরাবানির বল যখন গুড লেন্থে পড়ে হচ্ছে আপনার কাঁধ বরাবর যখন বাউন্স হবে এবং মিডিল অফ স্টাম্প বরাবর, সেই বলটাকে যখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার শেপটাকে ঠিক জায়গায় না নিয়ে, আপনার প্লেসমেন্টটা ঠিক না করে যখন আপনি ফুল করতে যাবেন, তখন মিড উইকেটের উপর দিয়ে যখন আপনি ওভার বাউন্ডারি বা বাউন্ডারি মারতে যাবেন, তখন সেই বলটাতে আপনার ব্যাটে বলে পুরোপুরি দমে কানেক্ট হবে না, আপনি সেই বলটাতে আউট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং সেটাই হলো তানজিদ হাসান তামিম শট সিলেকশনের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। এবং সৌম্য সরকার যখন হচ্ছে তিনি 9 রানের মাথায় আউট হয়ে যান, সেই আউটটাও যদি আমরা দেখি, বেনেটের বলটা যখন একদম শর্ট লেন্থ বরাবর স্পিন বল আপনার একদম আপনার 6-7 স্টাম্প বরাবর, সেই বলটা যখন আপনি এত শর্ট লেন্থের একটা বল পাবেন, এই বলটাকে আপনি অ্যাটাকিং ক্রিকেটে যে কোনো সিচুয়েশনে আপনি হচ্ছে কাভার লং অফের মাঝামাঝি বরাবর, ডিপ কাভারের মাঝামাঝি এবং ডিপ কাভার দিয়ে আপনি কিন্তু বলটাকে যে কোনো মুহূর্তেই হচ্ছে ওভার বাউন্ডারি বা বাউন্ডারি পরিণত করতে পারেন। এবং আমরা যদি হচ্ছে অন্য অপোনেন্ট টিমগুলার যদি যে কোনো ব্যাটসম্যানের এই ধরনের বলগুলো দেখি, তারা সচরাচর এই বলগুলোকে ওভার বাউন্ডারিতে পরিণত করে, যেভাবে এই বলটাকে হচ্ছে স্লি শট খেলতে গিয়ে আউট হয়ে যান, এবং সেটা আসলে অনেকটা বেশি দৃষ্টিকটুই দেখায়। এবং তারপরে হচ্ছে যখন 15 রানে 3 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ, এবং সেখান থেকে যখন প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ অনেকটা হতাশ করে এবং 33 রানে 3 উইকেট হারায়, সেই জায়গায় মাহমুদুল্লাহ এবং নাজমুল হোসেন শান্তর 4th উইকেট পার্টনারশিপ, অসাধারণ একটা পার্টনারশিপ 69 রানের, এবং সেই জায়গায় 84 রানে যখন নাজমুল হোসেন শান্ত আউট হয়ে যান, সেই জায়গায় সাকিবের সাথে একটা পার্টনারশিপ হয় মাহমুদুল্লাহ রিয়াদ। সেই রানগুলোর উপর ভর করে বাংলাদেশের টোটালটা একটু বাড়তে থাকে। এবং সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে শুরুটা করেছিল, যেভাবে তিনি রানের গতিটাকে বাড়িয়ে নিচ্ছিলেন, সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ 35 বলে 50 রান করার পর তার উইকেটের যে স্ট্রাইক রেটটা যখন অনেকটা বাড়ানো দরকার, সেই সময়ে যে অ্যাটাকিং ক্রিকেটটা দরকার, সেই সময় মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট 8 বলে তিনি মাত্র 5টা রান নেন। তো বাংলাদেশের আমরা যদি বোলিং ইনিংসটার কথা খেয়াল করি, সেখানে শান্তর অধিনায়কের যে একটা ঘাটতি রয়েছে প্ল্যানিংয়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু অনেকটা ফুটে ওঠে। যেমন আপনি দেখবেন যখন মুস্তাফিজুর রহমান 3 ওভারে 18 রান দিয়েছেন এবং সাইফুদ্দিন অনেক বেশি এক্সপেন্সিভ হচ্ছিলেন, 4 ওভারে 55 রান দিয়েছেন, সাইফুদ্দিনকে সেখানে কন্টিনিউ করা এবং মুস্তাফিজের 1 ওভার বল না করানো, এটাও কিন্তু একটা অনেক বেশি একটা প্রশ্নের জায়গা তৈরি করে। এবং সৌম্য সরকারকে 1 ওভার কন্টিনিউ করার পর পরবর্তীতে আর কন্টিনিউ না করা, এবং সেটা, এবং এখানে যে আমরা আজকের ম্যাচটাতে পুরোপুরি স্পিন অ্যাটাক নিয়ে নেমেছিলাম, সেখানে কিন্তু সাকিব ব্যতীত বাকি স্পিনার যারা, শেখ মেহেদি অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন, সেখানে আমরা অল্টারনেটিভ যে স্পিন কাউকে মানে সেই জায়গাটাতে ইউজ করব, যেমন মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা 1 ওভার ট্রাই করাতে পারতাম, আর একটু অ্যাটাকিং ফিল্ড সেট আপটা করতে পারতাম, সেই জায়গাতে করা হয়নি। তো এটার প্ল্যানিংয়ের ক্ষেত্রে শান্তর যে ক্যাপ্টেন্সি ল্যাকিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনি পুরো যে 5 ম্যাচের যদি জয়গুলা দেখেন, সেখানে 9 রান 5 রানে জয়, 6 উইকেটে জয়, 8 উইকেটে জয়, এবং সব জয়গুলোকে ছাপিয়ে জিম্বাবুয়ের এই 158 রানের টার্গেটে আজকের 8 উইকেটের জয়টাই সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। এবং এটাই বাংলাদেশের জন্য অনেক বেশি শিক্ষণীয় হবে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, যে 160-70 রান করেও যে কোনো দলের বিপক্ষে এই রানটা ডিফেন্ড করা অনেক কঠিন। ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের কথা বিবেচনা করে বাংলাদেশের হচ্ছে পেস অ্যাটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত। যেহেতু আমাদের সাকিব আল হাসান হচ্ছে তিনি অলরাউন্ডার এবং মাহমুদুল্লাহ রিয়াদ একটা বেস্ট অপশন, তিনি পার্ট টাইম হিসেবে তাকে চালিয়ে নেওয়া যায় সিচুয়েশন ম্যাচের কন্ডিশন দেখে। এবং তারপরে হচ্ছে আপনার শেখ মেহেদি আছেন। তো সব কিছু মিলে বাংলাদেশের পেস অ্যাটাকে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, যেখানে একজন অল্টারনেটিভ একজন বলার যদি সেখানে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, তো অল্টারনেটিভ বলার সেই জায়গাটাতে কতটুকু ভূমিকা রাখবে, এবং একজন মিডিয়াম পেসার বলারের উপরও গুরুত্ব দেওয়া উচিত। তো সেক্ষেত্রে সাইফুদ্দিন এবং সৌম্য সরকার দুইজনেই হচ্ছে মিডিয়াম পেস বল করতে পারেন, তো সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তো সব দিক বিবেচনা করে বাংলাদেশের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।